আগামী নির্বাচনে অত্যাধুনিক প্রযুক্তির পোস্টাল ভোটিং এর মাধ্যমে ভোট দেবেন কারাবন্দীরা। এবার আগাম অনলাইন নিবন্ধনের ব্যবস্থা থাকায় বেশি সংখ্যক কারাবন্দীকে ভোটের আওতায় আনা যাবে ধারণা কারা অধিদপ্তরের। তবে ৭৫% বন্দী বিচারাধীন থাকায় পোস্টাল ভোটিং কার্যকর করা চ্যালেঞ্জ মনে করছে অধিদপ্তর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইটি সাপোর্টেড বা অত্যাধুনিক প্রযুক্তির পোস্টাল ভোটিং প্রক্রিয়ার অংশ হিসেবে পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপ চালু হবে 18 নভেম্বর। প্রবাসী, সরকারি কর্মকর্তা কর্মচারী, পোলিং অফিসার এবং কারাগারে থাকা ভোটাররা এই পদ্ধতিতে ভোট দিতে পারবেন। এনআইডিধারী যে কোনো কারাবন্দী দিতে পারবেন ভোট। বর্তমানে 68টি কারাগারে প্রায় ৮৩,০০০ বন্দী রয়েছেন। তাদের মধ্যে ৬০ থেকে ৭০% এনআইডি আছে। ইসি সচিব জানান, অতীতে পদ্ধতিগত ত্রুটির কারণে পোস্টাল ব্যালট কার্যকর হয়নি। কারা কর্তৃপক্ষের মাধ্যমে যারা আইনি হেফাজতে আছেন তারা নিবন্ধন করবেন, তাদের নামে রেসপেক্টিভ ডেস্টিনেশনে যে কারাবন্দী যেখানে আছেন সেই কারাগারে তাদের ব্যালট পেপারটা যাবে, তারপরে তারা করবেন। এখন অতীতে পদ্ধতিগত কিছু লিমিটেশনের কারণে এই জিনিসগুলো, এই পোস্টাল ব্যালটটা কার্যকর হয়নি। কারা অধিদপ্তরের ধারণা ৫০ থেকে ৬০% বন্দীর ভোট নিশ্চিত করা সম্ভব। তবে পোস্টাল ভোটিংয়ে নিবন্ধনের পর কেউ জামিন পেলে তার ভোট দেওয়ার সুযোগ থাকবে না। বিচারাধীন বন্দীরা প্রতিদিন মুভ করছে, আজকে নতুন আসছে, কালকে নতুন যাচ্ছে, এই চলমান প্রক্রিয়ার মধ্যেই তারা আছে। তো ভোটের দিনে কতজন থাকবে বা কারা থাকবে এই বিষয়টা একটা আপনার হলো অনেকেই চিন্তা করবে যে আমি হয়তো কারাগারের বাইরে গিয়ে ভোট দেব। অনিয়মের ঝুঁকি কমাতে পোস্টাল ভোটিংয়ের নিরাপত্তা নিশ্চিতে ইসির প্রতি আহ্বান বিশেষজ্ঞদের। ভোটের অধিকার এটাই হওয়া উচিত, প্রতিটা কারাগারে কতজন আছে সেটার একটা জরিপ থাকা উচিত। সেই হিসাবে নির্বাচন কমিশন সেইভাবে ব্যালট পেপার পাঠাবে। তো সপ্তাহে একদিনে হবে না, তো শুরু হোক, একসময় যে শেষ হবে। রাজনৈতিক বাস্তবতা সহ নানা কারণে এবার বন্দীদের ভোটে অংশগ্রহণ বাড়বে বলে ধারণা সংশ্লিষ্টদের। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জবরদস্তিমূলক আদেশে সংবিধান সংস্কার চায় না বিএনপি, জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। অন্যদিকে স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান বলেন, নারীকে ঘরের ভেতর রাখতে 5 কর্মঘণ্টার পরিকল্পনা করছে একটি রাজনৈতিক দল। শাহবাগে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তারা। সকল নির্যাতিত, নিপীড়িত নারীর উপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মান প্রতিরোধে শুক্রবার রাজধানীর শাহবাগে এক সভা ও মনোমিছিলের আয়োজন করে নারী ও শিশু অধিকার ফোরাম। তারা চায় যেন এই দেশের নারীরা অন্তর্মহলে বন্দী থাকে। সভায় সালাউদ্দিন আহমেদ বলেন, দেশের উন্নতি চাইলে নারীদের অগ্রাধিকার নিশ্চিত করতে হবে। কর্মঘণ্টা কমিয়ে দিলে নারীদের কর্মসংস্থান কমে যাবে। গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই। প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়ায় সালাউদ্দিন আহমেদ বলেন, জোরপূর্বক আদেশে সংবিধান সংস্কার চায় না বিএনপি। জুলাই জাতীয় সনদ যেভাবে রচিত হয়েছে, প্রণীত হয়েছে, স্বাক্ষরিত হয়েছে, সেই জাতীয় সনদ আমরা অক্ষরে অক্ষরে প্রতিপালন করার জন্য অঙ্গীকারাবদ্ধ। এর বাইরে চাপিয়ে দেয়া, জবরদস্তিমূলক আর যে কোনো প্রস্তাব যদি দেওয়া হয় সেটা জনগণ বিবেচনা করবে। নারীদের ঘরে রাখতেই 5 কর্মঘণ্টার পরিকল্পনা করছে একটি রাজনৈতিক দল। আজকে নারী সমাজকে ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্য নারীর কর্মঘণ্টা আমাদের 5 ঘন্টার কথা কোনো একটি ধর্মভিত্তিক রাজনীতি করে তারা বলছেন, তারা নারীদেরকে ভিতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। সভা শেষে একটি মৌনমিছিল শাহবাগ মোড় থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ছোটখাটো ইস্যুতে জনগণের মনোযোগ নেই, সবাই নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে চট্টগ্রামের পেনিনসুলা হোটেলে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। আমির খসরু আরও বলেন, দেশে যে সমস্যাগুলো পুঞ্জীভূত হয়েছে তার সমাধান নির্বাচিত সরকারই দিতে পারবে। তাই জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য অপেক্ষা করছে। নির্বাচিত সরকার এলে যত সমস্যার কথা এখন বলা হচ্ছে, সাংবিধানিক, অর্থনৈতিক সবকিছুরই সমাধান হবে।
দেশের সবচেয়ে বড় আজকাল জনগণের চাহিদা একটা গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা। সেটা সম্ভব একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। আজকে সবাই ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য অপেক্ষা করছে। নির্বাচনের জন্য জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ দ্রুত ঘোষণার দাবি জানান তিনি। শুক্রবার বিকেলে নাটোরের কদমতলী বাজারে একটি উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। দুলু বলেন, মানুষ দীর্ঘদিন ভোট দেয়া থেকে বঞ্চিত হয়েছে, তারা আর অপেক্ষা করতে চায় না। সভায় জেলা ও স্থানীয় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বছর মানুষ অপেক্ষা করে বসে আছে এই নির্বাচনের জন্য। আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করতে চাই, আপনি নির্বাচন কমিশনকে বলে দেন আগামী ডিসেম্বর মাসের মধ্যে যেন নির্বাচনী তফসিল শিডিউল ঘোষণা করে দেয়। জুলাই সনদ বাস্তবায়নের সিদ্ধান্ত সরকার রাজনৈতিক দলগুলোর ওপর চাপিয়ে দিতে চায় বলে অভিযোগ করেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। সন্ধ্যায় বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় তিনি এই অভিযোগ করেন। আখতার বলেন, জুলাই সনদের অনেক জায়গায় অস্পষ্টতা রয়েছে, বাস্তবায়ন নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। অবিলম্বে সরকার এসব অস্পষ্টতা দূর করবে বলে আশা প্রকাশ করেন তিনি। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, সরকার সব দলকে খুশি করতে গিয়ে জনগণকে পাশ কাটিয়ে গেছে। জামায়াত ও বিএনপির কাছে সরকার আত্মসমর্পণ করেছে দাবি করে তিনি বলেন, ৭২-এর সংবিধানের পথেই হাঁটছে সরকার। অধ্যাপক ইউনূসের সরকারকে ডান বাম বাদ দিয়ে জনগণের পথ অনুসরণের পরামর্শও দেন এনসিপি নেতারা। সামগ্রিকভাবে আমাদের কাছে মনে হয় জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ জারি করা হয়েছে, এই আদেশের ব্যাখ্যা ক্ষমতাবানরা তাদের মতো করে করতে পারেন। যে বিষয়গুলোতে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে অস্পষ্টতা রয়েছে, সেই অস্পষ্টতাগুলো দূরীকরণ করবে এবং এর মধ্য দিয়ে জুলাই সনদের কে নিয়ে যে সংকটের তৈরি হয়েছে সেই সংকট নিরসনে সরকার উদ্যোগ গ্রহণ করবে। বর্তমান সরকার আর নিরপেক্ষ নয়, প্রধান উপদেষ্টার ভাষণে বিশেষ দলের প্রতি আনুগত্য প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। নির্বাচনের আগে গণভোট ও ৩ উপদেষ্টার পদত্যাগ চায় ৮ দল। সকালে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। রাজপথে কর্মসূচি নিয়ে মাঠে বিএনপি, জামায়াত ইসলামী সহ শীর্ষ রাজনৈতিক দলগুলো। একদিকে সংস্কার বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে ভিন্ন মত, অন্যদিকে দ্রুত এগিয়ে আসছে নির্বাচনের সময়। এই পরিস্থিতিতে মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়া জানাতে যৌথ সংবাদ সম্মেলন করে জামায়াতে ইসলামী সহ আন্দোলনরত ৮ দল। অনাস্থা প্রকাশ করে বর্তমান সরকারের নিরপেক্ষতা নিয়ে। জামায়াতের নায়েবে আমির বলেন, একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন একটি ফাঁদ। এই বিষয়ে একমত নয় জামায়াত সহ ৮ দল। নির্বাচনের আগেই গণভোটের দাবি জানিয়েছেন তারা। আরেকটি পরিকল্পিত এবং পূর্ব নির্ধারিত নির্বাচনের আয়ের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কিনা এ ব্যাপারে আমাদের মনে এবং জনগণের মনে আশঙ্কা তৈরি হচ্ছে। সরকারের আচরণ আমাদেরকে এই কথা বিশ্বাস করতে বাধ্য করছে যে এই সরকারের অধীনেও কোনো সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব নয়। সংবাদ সম্মেলনে ৩ জন উপদেষ্টার পদত্যাগের দাবি জানানো হয়। প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছেন, একই দিনে নির্বাচন, গণভোট এবং জাতীয় নির্বাচন, সেটার পরিবর্তন করে অনতিবিলম্বে আলাদাভাবে গণভোট করার তারিখ উনি ঘোষণা করবেন, এটা আমরা আশা করি। ২, কমপক্ষে ৩ জন উপদেষ্টা আছে যারা ওনাকে মিসগাইড করতেছে, আমরা তাদের অপসারণ দাবি করছি। এছাড়াও প্রশাসনের রদবদল ও নিরপেক্ষ লোকজন নিয়োগের আহ্বান জানানো হয়। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন অসম্ভব, তাই এই সরকার ভেঙে তদারকি সরকার গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। শুক্রবার বিকেলে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে এই দাবি জানায় দলটির বক্তারা। এ সময় মেহনতি মানুষের মুক্তির জন্য বামপন্থীদের নিয়ে যুক্তফ্রন্ট গঠনের ডাক দেন নেতারা।
বামপন্থী গণতান্ত্রিক সরকার গঠনের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সিপিবির জাতীয় সমাবেশে জড়ো হন নানা প্রান্তের নেতাকর্মীরা। বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকার জনগণের আস্থা হারিয়েছে, তাই নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন করতে হবে। নির্বাচিত পার্লামেন্ট যখন সংবিধান সংস্কার করবে, আমরা একমত হলে প্রয়োজনে গণভোট করব। এখন অপ্রয়োজনীয় কথা বলে সময় ক্ষেপণ করবেন না। আর পরিষ্কার করে বলি, নির্বাচন হইতে হবে নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকার অধীনে। বক্তারা বলেন, ২৪-এর অভ্যুত্থানের চেতনাকে নষ্ট করা হচ্ছে, স্বাধীনতা বিরোধী শক্তিরা আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। অবিলম্বে জামাতে ইসলামকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ৭১ সালে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল সেই দলের কোনো অধিকার নাই বাংলাদেশে রাজনীতি করার, বাংলাদেশে নির্বাচন করার। গণতন্ত্রের পথ বন্ধের ষড়যন্ত্র চলছে অভিযোগ করে বক্তারা বামধারার রাজনীতির বিকল্প গড়ে তোলার আহ্বান জানান। বামপন্থী প্রগতিশীল দেশপ্রেমিক সব দল, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, নাগরিক ব্যক্তি সবাইকে নিয়ে এরকম একটা রংধনু কোয়ালিশন গড়ে তুলতে হবে। এবারকার যে যুক্ত ফ্রন্ট হওয়া দরকার, সেটা হলো বিপ্লবীদের যুক্ত ফ্রন্ট, বুর্জোয়াদের সঙ্গে নয়। সমস্ত শক্তি যারা বামপন্থী আছেন, এবং সেক্ষেত্রে কমিউনিস্ট পার্টির নেতৃত্ব দেওয়া উচিত বলে আমি মনে করি। প্রার্থীদের জামানত ১০,০০০ টাকা করার দাবিতে ১৮ নভেম্বর নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি ঘোষণা করে সিপিবি। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একই দিনে নির্বাচন ও গণভোটের সিদ্ধান্ত ইতিবাচক বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। সকালে রাজধানীর পুরানা পল্টনে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। নুরুল হক নূর বলেন, সব দলের আবেদন বিবেচনা করেই প্রধান উপদেষ্টা ভারসাম্য আনার চেষ্টা করেছেন। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে কোনো ধোঁয়াশা নেই বলে মন্তব্য করেন তিনি। বলেন, আওয়ামী লীগ ও তাদের দোসর জাতীয় পার্টির প্রসঙ্গে সব দলের অবস্থান পরিষ্কার করা উচিত। তবে ফ্যাসিবাদ নির্মূলে আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতা রয়েছে। প্রশাসনকে এখনই ঢেলে না সাজালে সরকারের উৎসবমুখর নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে না বলেও মন্তব্য করেন নূর। আমি মনে করি যে রাজনৈতিক দলসমূহের চিন্তা ভাবনাকে প্রাধান্য দিয়ে সরকার একটা ভারসাম্য আনার চেষ্টা করেছে। এই জুলাই জাতীয় সনদ আদেশ জারির ক্ষেত্রে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের কথা পুনর্ব্যক্ত করেছেন, যা সরকার এবং প্রধান উপদেষ্টার নির্বাচনের প্রতি কমিটমেন্টকে আরো পরিষ্কার করেছে। কাজে এই ক্ষেত্রে একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজনের সিদ্ধান্তে সব শঙ্কা কেটে গেছে বলে মনে করছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। যারা নির্বাচন পেছাতে চায় তারা জাতীয় স্বার্থ বিরোধী বলছেন তিনি। দলটির 10 বছর পূর্তি উপলক্ষে শুক্রবার শাহবাগে সমাবেশে এসব মন্তব্য করেন সাকি। ২০১৫ সালে আত্মপ্রকাশ করে গণসংহতি আন্দোলন। হাসিনার পতনে বিএনপির সাথেই যুগপৎ আন্দোলনে ছিল দলটি। প্রতিষ্ঠার 10 বছর পূর্তিতে শুক্রবার সমাবেশ ও শোভাযাত্রা করে গণসংহতি আন্দোলন। আমাদের যে পরিবর্তনের লক্ষ্য, এই লক্ষ্য যদি পূরণ করতে হয় তাহলে আমাদের প্রার্থী, অবশ্যই আমাদের মনোনীত যে প্রার্থীরা আছে তাদেরকে আমরা সংসদে দেখতে চাই। অবশ্যই ইনশাআল্লাহ চাইবো জিতবে, মাতাল জিতবে, মাতাল হবে। সভায় জুলাই সনদ আদেশ চূড়ান্ত করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান দলটির নেতারা। নির্বাচনে অনেক আসনে মাথাল প্রতীক জিতবে বলেও আশা তাদের। যার যার জায়গা থেকে, অবস্থান থেকে তাদের বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, সংবিধান সংস্কার করবে সংসদ নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিরা। যারা নির্বাচন পেছাতে চায় তারা জাতীয় স্বার্থের বিরোধী বলে মন্তব্য করেন তিনি। সরকার ইতিমধ্যে আদেশ জারি করেছে, জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে হবে। আমরা তাকে স্বাগত জানাই এবং একই সাথে বলি, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ক্ষেত্রে কেউ যাতে ঐক্যে কোনোভাবে ফাটল ধরাতে না পারে তার জন্য আপনাদের সদা প্রস্তুত, সদা সতর্ক এবং সদা চেষ্টা করে যেতে হবে। সমাবেশে শেখ হাসিনার দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। এইটা হচ্ছে এই মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, কারণ তাদের কার্যক্রম দেশের আইন অনুযায়ী স্থগিত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ব্যারানোস জেনি চ্যাপম্যানের সাথে সাক্ষাতে কথা বলেন তিনি।
এ সময় প্রধান উপদেষ্টা আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক করতে সরকারের প্রতিশ্রুতির কথাও জানান। বলেন, নির্বাচন নির্ধারিত সময় অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। এবারে নির্বাচন অংশগ্রহণমূলক হবে, ভোটারদের সংখ্যাও বাড়বে। কোটি কোটি যুবক প্রথমবার ভোট দেবে, কারণ তারা 16 বছর দীর্ঘ স্বৈরতান্ত্রিক শাসনের সময় 3টি ভোট দেওয়ার সুযোগ পায়নি। পরে দুই নেতা অবৈধ অভিবাসন মোকাবিলা, বাণিজ্য বৃদ্ধি, রোহিঙ্গা সংকট, বিমান ও সামুদ্রিক খাতে সহযোগিতা জোরদারে আলোচনা করেন। দেশের পুরো ব্যাংক খাতে 3 মাসে মূলধন পর্যাপ্ততা বা ক্যাপিটাল এডুকেসি কমেছে প্রায় 2.5%। চলতি বছরের জুন প্রান্তিক শেষে দেশের ব্যাংক খাতের মূলধন পর্যাপ্ততা রয়েছে 4.5%, যদিও ন্যূনতম থাকার কথা 10%। বাংলাদেশ ব্যাংকের ওয়াটারলি ফাইন্যান্সিয়াল অ্যাসেসমেন্ট রিপোর্টের জুন প্রান্তিকের হিসেবে এমন তথ্য উঠে এসেছে। এতে দেশের ব্যাংক খাত মাঝারি আকারের ঝুঁকিতে রয়েছে বলেও উঠে আসে তথ্যে। ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্টের গত এপ্রিল জুন প্রান্তিকের তথ্য বলছে দেশের ব্যাংক খাতের মূলধন পর্যাপ্ততা কমেছে। 24টি ব্যাংক মূলধন ঘাটতিতে রয়েছে। জানুয়ারি মার্চ প্রান্তিকে ব্যাংক খাতে মূলধন পর্যাপ্ততা ছিল 6.74%। জুন প্রান্তিকে যা প্রায় 2.5% কমে দাঁড়িয়েছে 4.5%। যদিও ব্যাংকগুলোতে ঝুঁকিভিত্তিক সম্পদের ন্যূনতম 10% মূলধন রাখতে হয়। বেঞ্চমার্ক আছে, অর্থাৎ থ্রেশহোল্ড লেভেল যেটা আছে 10%, সেটা আমরা অর্জন করতে পারিনি কিছু ব্যাংকের জন্য। কিন্তু ওভারঅল যদি আমরা ব্যাংকিং সিস্টেমে আমরা দেখি, তাহলে 61টা ব্যাংকের মধ্যে আমরা দেখি যে 39টা ব্যাংকেই যে নির্দিষ্ট যে বেঞ্চমার্ক সেটা অ্যাটেন্ড করতে পেরেছে। সর্বশেষ হিসেবে খেলাপি ঋণের অঙ্ক 6 লাখ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর বিপরীতে চাহিদা মতো নিরাপত্তা সঞ্চিতি রাখতে পারছে না ব্যাংকগুলো। প্রতিবেদনে আরও দেখা যায় দেশের ব্যাংক খাত বর্তমানে মাঝারি আকারের ঝুঁকিতে রয়েছে। যদি আমরা দেখি যে কোনো ব্যাংকের যে টপ 2 বরোয়ার যদি ডিফল্ট করে যায়, তাহলে ব্যাংকগুলো কী অবস্থা দাঁড়াবে। সেক্ষেত্রে আমরা দেখেছি যে যদি টপ 2 বরোয়ার ডিফল্ট করে, তাহলে ব্যাংকগুলো একটু ঝুঁকিতে পড়ার সম্ভাবনা রয়েছে। একটা ব্যাংকের ক্যাপিটাল সাপোর্ট না থাকলে তো সে লেন্ডিংও করতে পারে না। এই যে প্রত্যেকটা ব্যাংক হাজার হাজার কোটি টাকা লেন্ডিং করে বসে আছে, আমি তো দেখি কারোর কোনো ক্যাপিটাল সাপোর্ট, ক্যাপিটাল শর্টফল, তাই না? অথচ লেন্ডিং করতেছে সমানে। আর বাংলাদেশ ব্যাংক কিংবা এগুলোর কিভাবে পারমিশন দেয়? কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী রাষ্ট্রায়ত্ত 4 ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি ঘাটতি দাঁড়িয়েছে জনতা ব্যাংকের। জুন শেষে এই ব্যাংকের মূলধন ঘাটতি 17,025 কোটি টাকা। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2030 সাল নাগাদ চাহিদার 20% নবায়নযোগ্য জ্বালানি বিদ্যুৎ ব্যবহারের লক্ষ্য সরকারের। এক্ষেত্রে চীনা বিনিয়োগ ও প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। তবে বাংলাদেশে চীনা বিনিয়োগকারীদের সংগঠন বলছে, সরকারি নীতির ধারাবাহিকতা না থাকায় আস্থাহীনতা তৈরি হয়েছে। পুঁজি সুরক্ষায় সার্বভৌম গ্যারান্টির তাগিদ সংগঠনটির। উপকূলীয় এলাকায় পরিবেশ বান্ধব বায়ুবিদ্যুতের সম্ভাবনা জানতে 2012 সালে জরিপ করে বিদ্যুৎ বিভাগ। কিন্তু বায়ুর গতি কম থাকায় মার্কিন ও ডেনমার্কের এ যৌথ উদ্যোগ ভেস্তে যায়। তারপর 2014 সালে যুক্ত হয় চীনা প্রতিষ্ঠান। তারা সমীক্ষা শেষে ইতিবাচক সাড়া দিলে কক্সবাজারের খুরুশকুলে 66 মেগাওয়াট সক্ষমতার বায়ুবিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয়। সারা বিশ্বে সৌর, বায়ু, জলশক্তির ব্যবহারে নবায়নযোগ্য বিদ্যুতে মোট বিনিয়োগের কমপক্ষে 30%ই চীনের। বাংলাদেশ সরকার 2030 সালের মধ্যে বিদ্যুৎ চাহিদার 20% এমন উৎস থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করেছে। এজন্য বছরে প্রায় $100 কোটি বিনিয়োগ দরকার। আমরা দেখতেই পাচ্ছি যে সামনে যে রিনিউয়েবল প্রজেক্ট হবে, এর মধ্যে একটা সিগনিফিকেন্ট পার্ট প্রাইভেট ইনভেস্টমেন্ট থাকবে, এফডিআই থাকবে। সো ডেফিনেটলি আমাদের চাইনিজ ইনভেস্টমেন্ট সেখানে কাজে লাগবে। আমাদের তো খরচ কমাতে হবে, তেলের ব্যবহারও কমাতে হবে। সেক্ষেত্রে আমাদের রাতের বেলা আমরা স্টোরেজ ব্যবহার করতে পারছি কি, তো সেক্ষেত্রে ডেফিনেটলি আমাদের চাইনিজ বিনিয়োগের এখানে সুযোগ আছে। চীন আমাদের বড় উন্নয়ন অংশীদার, এটা কিন্তু আমাদের ভাবতে হবে। এই জন্য আমার মনে হয় যে তাদের বিনিয়োগটাকে সিকিউর করে, যাতে করে তারা এগিয়ে আসে, তাদের টেকনোলজি, তাদের ইনোভেশন, তাদের রিসার্চ, এটাকে আমরা কাজে লাগাই। সিমিলার যেহেতু আমাদের একটা জায়গা রয়েছে, আমরা দ্রুততার সাথে এই জায়গাগুলোতে আমরা যদি এগিয়ে যাই, তাহলে এই ট্রানজিশনে আমরা একটা সফল হব। অন্তর্বর্তী সরকার বিদ্যুৎ ও জ্বালানির বিশেষ আইনে এলওআই ইস্যু করা 37টি সৌর বিদ্যুৎ প্রকল্প বাতিল করেছে। সেখানে প্রায় $600 কোটি বিনিয়োগের কথা ছিল, যার বেশিরভাগই ছিল চীনা কোম্পানির হাতে। চীনের অনেক কোম্পানি এদেশে নবায়নযোগ্য বিদ্যুতে বিনিয়োগ করতে চায়,
কিন্তু এখনকার সরকার বেশ কিছু সৌরবিদ্যুৎ প্রকল্প বাতিল করেছে। নীতির ধারাবাহিকতা না থাকায় চীনা প্রতিষ্ঠানগুলো আস্থাহীনতায় ভুগছে। এ খাতে বিদেশি বিনিয়োগ পেতে চাইলে পুঁজির সুরক্ষায় সার্বভৌম গ্যারান্টি জরুরি, নইলে দ্রুত সময়ে বড় ধরনের নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য পূরণ সম্ভব নয়। বর্তমানে দেশে মোট নবায়নযোগ্য উৎসের সক্ষমতা ১৭০০ মেগাওয়াট। আবহাওয়ার উপর নির্ভর করে বিদ্যুৎ পাওয়া যায় ঘণ্টায় গড়ে ৪০০ মেগাওয়াট। পর্যবেক্ষকরা বলছেন ২০৩০ সাল নাগাদ দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা হতে পারে ২৫,০০০ মেগাওয়াট। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।